মিশিয়ে দিয়েছে সেই রাজনৈতিক দলকে বাংলার মানুষ মানুষ হিসেবে মনে করে না। মা মাটি মানুষের দায়িত্ব আগামী দিন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কর্মীরাই নেই। বছর এরম সময় বাংলার মানুষ অভয়াকে নিয়ে বাংলা কাঁপাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে। অভয়া এখনো বিচার পায়নি। সেই বিচারে না পাওয়ার কারণ কি তাই নিয়ে বিতর্ক আছে। বিতর্কের আঙুল শুধু যে পুলিশের দিকে তা নয়, সিবিআই এর দিকেও আছে। এবারে পুজোর শুরুটা কিভাবে কলকাতা শহরে বা কলকাতার উপকণ্ঠে পুজোর শুরু 12 জন মানুষের মৃত্যুর মধ্যে। 12 জন মানুষ একদিনে তড়িতাহত হয়ে রাস্তায় প্রাণ হারাল। মুখ্যমন্ত্রী সহ মেয়রের মুখে বলতে শুনলাম এরকম দিনে রাস্তায় বেরোনোর কি দরকার। আসলে ইংল্যান্ডের রানী একবার যখন ইংল্যান্ডে ভয়ানক দুর্ভিক্ষ চলছে, মানুষ খেতে পাচ্ছে না, তারা চিৎকার করে বলছে আমাদের রুটি চাই রুটি। তখন রানী বলেছিলেন ওদের রুটি কিসের দরকার, ওরা কি চাইছে, বলল রুটি চাইছে। বলল ওদের রুটির কিসের দরকার, বলছে ওরা রুটি পাচ্ছে না তাই রুটি চাইছে। বলল ওদের রুটি পাচ্ছে না তো কি হয়েছে, ওদের কেক খেতে বলো। ঠিক সেই রকম করে বললেন যে তোমাদের গরিব মানুষ সাধারণ মানুষের উদ্দেশ্যে বললেন তোমাদের বাড়ি থেকে বেরোনোর দরকার কি ছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, বললো আমরা বাংলার মানুষ জানতে চাই। এবার বললো কানের পেছনে একটু আঘাত লেগেছে। কথাগুলো ভিডিও আছে, আমার কথা নয়, বানানো কথা নয়। এই অঞ্চলের মানুষ যে কোনো রাজনৈতিক দলের মিলিয়ে দেখে নেবেন, যদি না মেলে এখানে এসে দাঁড়িয়ে প্রতিবাদ করে। বললেন কানের পেছনে একটা আঘাত লেগেছে। আমরা সে কানের পেছনের আঘাত দেখিনি, আমরা মুখের আঘাতটাই দেখেছি। আমরা তার রক্তাক্ত ছবিটা দেখেছি। আমি স্যালিউট জানাই। আর একজন আমাদের চিফ হুইপ, তিনি আগে থেকেই বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যেন আমার ঘরে না আসে। মুখ্যমন্ত্রী এই স্বভাবটাও পুরনো। তিনি যখন ওই সারদা কেসে না রোজভ্যালি কেসে অ্যারেস্ট হওয়া সুদীপ ব্যানার্জিকে দেখতে গেছিলেন, পাশের ঘরে তাপস পাল ছিল, তাকে দেখতে যাবেন। এখন কোনটা এর মধ্যে যে উনি শঙ্কর ঘোষের কথা মেনে যাননি না উনি এমনিই যাননি সেটা আমি বলতে পারবো। কিন্তু আমরা বাংলার মানুষের কাছে জানতে চাই হচ্ছেটা। এই কথা অনেকেই বলেন, বিশেষ করে এইসব অঞ্চলের মানুষ বলেন আচ্ছা তোমাদের তো বেশি দেখতে পাওয়া যায় না, আমাদের দেখার কি দরকার। আমরা স্বীকার করছি আমাদের দুর্বলতা আছে, আমরা স্বীকার করছি সমস্ত কিছু রুখে দিতে বিরোধী হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আপনারা রোজ বেশি করে মমতা ব্যানার্জিকে দেখুন। যত মমতাকে দেখবেন, যত মমতার বাণী শুনবেন, তত আপনার বিজেপির প্রতি ভালোবাসা জন্মাবে, তত আপনার বিজেপিকে ভোট দেওয়ার ইচ্ছা হবে। সারাদিন ধরে মমতাকে দেখুন, আর কিচ্ছু করতে হবে না। আমাদের দেখতে পাওয়া যায় না। আমি 77 সালের নির্বাচন দেখিনি। 77 সালে সিপিএম কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় এসেছে। শুনেছিলাম 77 সালে 30% বুথে নাকি সিপিএম তার এজেন্ট দিতে পারে। এখানে যদি বয়স্করা কেউ থাকেন তারা নিশ্চয়ই বলবেন আমার কথাটা ঠিক না। অথচ সিপিএম ক্ষমতায় এসেছে। 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার জন্য যে কংগ্রেসকে তরমুজ বলেছিলেন, যে কংগ্রেসকে উনি লাথি মেরে বেরিয়ে এসেছিলেন সিপিএম এর দালাল বলে, সেই কংগ্রেসের সঙ্গে আতাত করেছে, এসইউসিআই এর সঙ্গে আতাত করেছে, আরো বহু বামপন্থী দলের সঙ্গে আতাত করেছিল। কারণ তখন তারও শক্তি ছিল না সমস্ত বুথে এজেন্ট দেওয়া। ক্ষমতায় না আসলে কারোর শক্তি সেইভাবে সমৃদ্ধ হয় না, কারণ পুলিশই আজকে ক্ষমতার বল, একথা আপনারা সবাই বুঝতে পারেন। পুলিশই ক্ষমতার উৎস। পুলিশ না থাকবে, এই 4 গাড়ি পুলিশ নিয়ে ঘোরা এমএলএ
আর তৃণমূল থেকে বিজেপি গিয়ে আবার তৃণমূলে ফিরত যাওয়া আগামী দিনের ভবিষ্যতের প্রার্থী, এদের যে দুজনের লড়াই হচ্ছে, এরা কেউ থাকবে না বাজারে, একজনও থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যেদিন পুলিশ থাকবে না, আজকে পুলিশ আমাদের বিরুদ্ধে, সমাজ বিরোধী আমাদের বিরুদ্ধে, সমস্ত রকম সিস্টেম আমাদের বিরুদ্ধে, তবু আমরা রাস্তায় আছি প্রতিদিন। যেদিন এগুলো থাকবে না, 24 ঘন্টার মধ্যে তৃণমূল দলটা কর্পূরের মতন উধাও হয়ে যাবে, একথা আজকে দায়িত্ব নিয়ে বলে দিয়ে গেছে। আমাদের দুর্বলতা আছে, আমাদের দুর্বলতা আছে বলে মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন। একটা দুর্গাপুরে আবার ধর্ষণ হয়েছে, ধর্ষণ হলে উনি কখনোই ভিকটিমদের পক্ষে থাকেননি। আপনি পর পর ক্রোনোলজি দেখুন। পার্ক স্ট্রিটে ধর্ষণ হলো, বললেন সাজানো ঘটনা। আর আপনাদের এখানকার এমপি কে? কাকলি ঘোষ দস্তিদার, ওরে বাবা, মহান মানুষ। উনি বলেছিলেন, একজন মহিলা হয়ে উনি বলেছিলেন, খবরের কাগজের পাতা, ফেসবুক, সমস্ত কিছু, আজকের দিনে তো আর পালানো যাবে না এত সহজে, আপনার ফিঙ্গার টিপসে আছে, ঘেটে দেখে নিন। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন খদ্দের আর দেহ ব্যবসায়ীর ঝগড়া। ভাবতে পারেন, একটা মেয়ে যদি রেপ হয় আর সে যদি একজন দেহ প্রসারিণীয় হয়ে থাকে, তাহলেও আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব। সেখানে একজন সংখ্যালঘু, একজন মহিলা রেপ হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বানানো ঘটনা, সাজানো ঘটনা। আর এইখানকার সাংসদ তিনি বললেন যে একজন দেহ ব্যবসায়ী, একজন প্রস্টিটিউট এবং এক খদ্দেরের মধ্যেকার লড়াই। আপনি ভাবুন, একটা 14 বছরের মেয়ে রেপ হয়েছিল, একটা 14 বছরের মেয়ে, হাসখালির 14 বছরের মেয়ে, এত জেলায় ভুলে যায়, 14 বছরের মেয়ে। উনি বলেছিলেন, উনি দাঁড়িয়ে বলেছিলেন সেই দিন বা তার পরের দিন, উনি দাঁড়িয়ে বলেছে, মেয়েটা রেপ হয়েছিল, রেপ হওয়ার পর অসুস্থ অবস্থায় বাড়িতে দিয়ে যায় সমাজ বিরোধীরা, বাড়িতেই মেয়েটার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়, কোনো ডাক্তার তাকে ডেথ সার্টিফিকেট দেয়নি। আমার কথা মিথ্যে কিনা আপনারা মিলিয়ে দেখে নিন, বেশি দিন আগেকার ঘটনা নয়। তারপর সেই সমাজ বিরোধীরা ওই বাড়িতে এসে ওই মেয়েটাকে তুলে নিয়ে শ্মশানে পুড়িয়ে দেয়, কোনো কাগজপত্র, ডেথ সার্টিফিকেট কিচ্ছু নেই। জঙ্গলের রাজত্ব এর থেকে কম বলা হবে। মুখ্যমন্ত্রী বললেন দেখতে হবে তো লাভ অ্যাফেয়ার্স আছে কিনা। মুখ্যমন্ত্রী ইচ্ছা করে কিছু ভুল ইংরেজি বললেন মেয়েটা প্রেগনেন্ট আছে কিনা সেটা খোঁজ নিতে হবে। 14 বছরের মেয়ে প্রেগনেন্ট? মুখ্যমন্ত্রী, তোমার একটা নাতনি আছে, তোমার বাড়িতেও একটা 8-10 বছরের একটা নাতনি আছে, ফুটফুটে নাতনি। তার দিকে তাকিয়ে বলো, বুকে হাত রেখে বলো যে তুমি যা বলছো সেটা তোমার রাজপাট সামলাতে হতে পারে, কিন্তু তোমার বিবেকের কাছে যদি থেকে তাকে প্রশ্ন করো, একজন নারী হিসেবে তুমি ধিক্কৃত, তুমি ঘৃণিত, এছাড়া আর বাংলার মানুষের তোমাকে দেবার মতন কিচ্ছু নাই। আমি জানতে চাই, অভয়া মারা যাবার পরে 10 লাখ তো আমি দিতেই পারি বলে চলে গেছে অভয়ার বাড়ি। উনি আঁচলে টাকা বেঁধে নিয়ে ঘোরেন, রুদ্রনীলি বলেছে সম্ভবত। রেপ হলেই বাড়িয়ে দেবেন, খুন হলেই বাড়িয়ে দেবেন। বলছে অপরাজিতা বিল এনেছে, এখান থেকে কামদুনি কত দূর? 4 কিলোমিটার, 3 কিলোমিটার। হয়তো এখন কামদুনির অপরাধী বাড়িতে বসে আমাদের এই পথসভা দেখছে, পথসভা শুনছে, এতদূর তো মাইক যেতেই পারে। কামদুনিতে একটা মেয়েকে 2টো পা ধরে তাকে ছিঁড়ে ফেলা হয়েছিল। বাংলার মা বোনেরা মনে রাখবেন, তালিবানেও এই ঘটনা ঘটে না, সিরিয়াতেও এই ঘটনা ঘটেনি, পৃথিবীর কোন সভ্য দেশে এই ঘটনা ঘটে না। একটা মেয়েকে রেপ করে তাকে চিড়ে ফেলা হয়েছিল, 3 জনের ফাঁসির সাজা হয়েছিল। 3 জনের ফাঁসির সাজা হয়েছিল নিম্ন আদালত। কথা ভুল না ঠিক
মিলিয়ে দেখে নিন মায়েরা বোনেরা। 3 জনের ফাঁসির সাজা হয়েছিল নিম্ন আদালতে, হাইকোর্টে 10টা বছর কেসটা ঝুলেছিল। 14 বা 15 বার সরকারি পক্ষের উকিল বদল হয়ে গিয়েছিল। ফাঁসির আসামি তার মধ্যে একজন বেকসুর খালাস হয়ে গিয়েছে। পৃথিবীর ইতিহাসে, কেন ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার নেই। ভালো করে আপনারা চিন্তা করে দেখুন, লোয়ার কোর্টের জাজ তিনি তো কিছু না কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে একটা লোককে ফাঁসিতে চড়ানোর মতন সিদ্ধান্ত নিয়েছিলেন। উচ্চ আদালত তাকে মুক্তি দিল, তাহলে তো লোয়ার কোর্টের জাজের শাস্তি হওয়া উচিত, যে নির্দোষ একটা মানুষকে তুমি ফাঁসির মতো সাজা দিয়েছিলে। আমরা বাংলার মানুষ নীরব, আমরা বাংলার মানুষ নীরব। আর আজ এই রবিবার দিন দুপুরবেলা ওই সেকেন্ড ফেজ, মানে যেমন ওই সপ্তাহে একদিন করে শুক্রবার আগে রবিবার রামায়ণ মহাভারত হতো না, সেরকম সপ্তাহে সপ্তাহে মুখ্যমন্ত্রী যাচ্ছেন আবার খিচবেড়ি ফটো করতে। উত্তরবঙ্গে যাওয়ার আগে বলে গিয়েছেন মেয়েদের রাত্রির সন্ধ্যেবেলার পর রাতের বেলা বেরোনোর কি দরকার আছে, মেয়েরা বেরোবে কেন? আমি মায়েদের উদ্দেশ্যে বলছি, 8টা সাড়ে 9টা বাজতে চললো, আর বেশিক্ষণ থাকবেন না, আপনারা চলে যান। মুখ্যমন্ত্রী বারণ করেছেন, বলেছেন আর আমার দায়িত্ব নেই রাত্রির বেলার পর যদি বাংলার মেয়েরা রাস্তায় থাকে। তাহলে হসপিটালের নার্সরা কে হবে? হসপিটালে আমাদের সেবা শুশ্রূষা কে করবে? এই এত চারদিকে নিউ টাউন মানে আইটি সিটি, এটা স্মার্ট সিটি, আইটি সিটি। এখানে কল সেন্টার, যেখানে রাত্রিবেলা অন্য পৃথিবীর অন্য প্রান্তের মানুষের হয়ে যারা এখান থেকে কাজ করে দেয়, তারা কাজ করবে না, মেয়েরা চাকরি করবে না। আমি অনুরোধ করছি মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে, হে মুখ্যমন্ত্রী, তুমি যেমন বাঘেদের জন্য একটা অভয়ারণ্য আছে, পশুদের জন্য যেমন একটা অভয়ারণ্য আছে, বাংলার মেয়েদের জন্য সেরকম একটা অভয়ারণ্য করে দাও, যেখানে মেয়েরা ছাড়া আর কেউ থাকবে না। অন্তত তারা শান্তিতে বাঁচো, অন্তত তাদের যাতে রাস্তায় শিয়াল কুকুর ছিঁড়ে না খায়, সেই ব্যবস্থা আপনি করে দিয়ে যান। এইটুকু আবেদন আপনার পুলিশ তো বাঁচাতে পারবে না। আপনি কি বলেছেন আজকে? বলেছে প্রাইভেট কলেজের শিক্ষক ছাত্রী, প্রাইভেট কলেজের দায়িত্ব। চিন্তা করুন, আপনি চিন্তা করুন, ওই কলেজের যে জায়গা, যে অঞ্চল, সেই অঞ্চলের মুখ্যমন্ত্রী ওই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সেখানকার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ওটা প্রাইভেট কলেজ। এতদিন তো বাঙালির মুখ পোড়াচ্ছিল। এই মেয়েটা উড়িষ্যা থেকে পড়তে এসেছিল, কোন কুক্ষণে পড়তে এসেছিল আমি জানি না, কারণ বাংলার ছেলেরা আজকে উড়িষ্যায় পড়তে যাচ্ছে। এ উল্টো দিকে এসেছিল, তার শাস্তি ওকে পেয়ে যেতে হলো। আমি তাই আপনাদের কাছে আবেদন করতে এসেছি, প্রার্থনা করতে এসেছি, আপনাদের ভাবার সময় এসেছে। মমতা ব্যানার্জি খালি একটি বিশেষ সম্প্রদায়কে বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাদের বন্ধু, বিজেপি এলে তোমাদের তাড়িয়ে দেব। আমি বলি এখানকার থেকে বেশি মুসলমান উত্তরপ্রদেশে আছে। এখানকার মুখ্যমন্ত্রী তোমার পরে যেই হোক ভারতীয় জনতা পার্টির, কেউ গেরুয়া বসনধারী নেই। ওখানে একজন গেরুয়া বসনধারী আছে। একজন মুসলমান ভাই এসে দেখিয়ে দিয়ে যান যে ওখানে তারা নামাজ পড়তে গেলে তাদের ওপর পুলিশ লাঠি চালাবে। হ্যাঁ, উনি বলেছেন রাস্তায় কেউ নামাজ পড়বে না, রাস্তায় কেউ হনুমান চল্লিশাও পড়বে না। আমি জানতে চাই আপনাদের কাছে, একটা সরকারের কি এইরকম নীতি হওয়া উচিত নয়? আপনাদের মঞ্চে যাচ্ছে হিজাব পরে, বিভিন্ন শ্লোক আওড়াচ্ছে আপনাদের কোরআনের, তারপরে গিয়ে দুর্গা পুজোকে 1,10,000 টাকা করে দিচ্ছে। কত টাকা জানেন? 1,10,000 করে 45,000 পুজো কমিটিকে দিলে কত টাকা হয়? প্রায় 500 কোটি টাকা। আর চন্দ্রযান 2 বানিয়েছিলেন মোদিজি, কত টাকায় জানেন? 600 কোটি টাকা। 500 কোটি টাকা একটা সরকার মানুষের উন্নয়নে খরচা করছে না। আপনি হিসাব করে দেখেছেন কখনো? 30,000 40,000 টাকার মাইনের যদি চাকরি হতো, তাহলে 500 কোটিতে কত হাজার ছেলে মেয়েকে 1 বছরের মাইনে দেওয়া যেত, হিসাব করুন।
সরকারি কর্মচারীদের দিয়ে দিলে 500 কোটি টাকায় কত মানুষের দিয়ে হতো চিন্তা করুন। কিন্তু মুখ্যমন্ত্রী বোঝেন যে আমি 500 কোটি টাকা দিলাম ধর্মে নয় কর্মে, এই ক্লাবগুলোকে আমি কিনলাম, কিনে আমি ভোট পাবো। তুমি মূর্খের স্বর্গে বাস করছো মুখ্যমন্ত্রী, তুমি মূর্খের স্বর্গে বাস করছো। লক্ষ্মী ভান্ডার পেয়েও 2,33,00,000 মানুষ আমাদের পক্ষে ভোট দিয়েছে। কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশন পাওয়ার পরেও 2,70-75,00,000 মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। অতএব টাকা দিয়েছ, টাকা নিয়েছে, কিনে নিতে পারবে না, এটা অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলতে। আপনি ভাবুন, মুখ্যমন্ত্রী আর একটা নতুন কাজ করছেন, দুর্গা অঙ্গন একটা